চিকিৎসা ক্ষেত্রে আমাদের দেশে একসময় ভ্যাট ছিল। মহামান্য উচ্চ আদালতের একটি রায়ের মাধ্যমে চিকিৎসা সেবার উপরে ভ্যাট মওকুফ করা হয়। চিকিৎসার সেবার উপরে ভ্যাট নেই। কিন্তু হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারসমূহ যেই সার্ভিসগুলো আমাদেরকে প্রদান করে, এই হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের উপরে উচ্ছে কর কর্তনের বাধ্যবাধকতা রয়েছে। অনেক হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড কোম্পানি এবং তাদের বার্ষিক টার্নওভারের পরিমাণ ১০ কোটি টাকার অধিক। তো এক্ষেত্রে তারা উচ্ছে কর কর্তনকারী সত্তার মধ্যে পড়ে যান। মূসক কর্তৃপক্ষ আইনের ধারা ৭৩ অনুযায়ী অপরিশোধিত উচ্ছে করের পরিমাণ নির্ধারণ করবেন এবং আইনের ধারা ৮৫ ও বিধি ৬৫ অনুযায়ী জরিমানা আরোপ করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম, ভ্যাট কনসালটেন্ট এবং কর আইনজীবী, জাতীয় রাজস্ব বোর্ডের তালিকাভুক্ত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভ্যাট ট্যাক্স কাস্টমস এর নিয়মিত পডকাস্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব বর্তমান সময়ে অনেক বেশি স্পর্শকাতর একটি বিষয় নিয়ে, বাংলাদেশে চিকিৎসা সেবার উপর ভ্যাট রয়েছে কিনা সে বিষয়কে নিয়ে। অর্থাৎ আজকে আমাদের যে মূল আলোচ্য বিষয় সেটি চিকিৎসা সেবা ভ্যাট মুক্ত বনাম উচ্ছে কর কর্তন, এটি বাস্তবতা ও আইনগত দিক নিয়ে। প্রিয় দর্শক, আমাদের দেশে অধিকাংশ স্বাস্থ্য খাতের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, হাসপাতাল, ক্লিনিক, তারা মূলত মনে করে থাকেন যে তাদের আসলে কোনো ভ্যাটই নেই। এই ব্যাপারটা আসলে বিভ্রান্তিকর। তাদের কোথায় কোথায় ভ্যাট রয়েছে এবং কোন কোন স্থানে ভ্যাটের প্রযোজ্যতা রয়েছে সেই বিষয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে এই মর্মে আমরা আমন্ত্রণ জানিয়েছি জনাব তানবীর মাহমুদ অপু, যিনি একাধারে একজন জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত ভ্যাট কনসালটেন্ট এবং আয়কর আইনজীবী। অন্যদিকে তার এই বিষয়ে রয়েছে দীর্ঘ ৯ বছরের অভিজ্ঞতা। সে অভিজ্ঞতার আলোকে তিনি ভ্যাট অডিট এবং রিটার্ন এবং আইনের বিভিন্ন প্রতিপালনের বিষয়গুলো নিয়ে আজকে আমাদের সাথে আলোচনা করবেন। জনাব তানবীর মাহমুদ অপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ভালো আছি। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আমরা অনুষ্ঠানটি সাজিয়েছি, যে চিকিৎসা খাতে ভ্যাট বনাম উচ্ছে কর কর্ত, এটির ব্যাপারে আইনগত যে বাধ্যবাধকতা, এটি ব্যাপারে আপনি কি বলবেন? আপনি একদম সঠিক বলেছেন। আমাদের দেশে চিকিৎসা সেবার উপরে ভ্যাট নেই, কিন্তু হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের জন্য বেশ কিছু জায়গায় ভ্যাটের বাধ্যবাধকতা রয়েছে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি সম্পর্কে একটি বিভ্রান্তিকর তথ্য রয়েছে, যার কারণে এ সকল প্রতিষ্ঠানসমূহ প্রায়ই সমস্যার সম্মুখীন হয়। আশা করি আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে তাদের এই বিভ্রান্তি কিছুটা হলেও দূর হবে। যথার্থই বলেছেন। আচ্ছা, প্রচলিত একটা ধারণা রয়েছে, একটি মিথ রয়েছে যে চিকিৎসা সেবার উপর চিকিৎসা খাতে কোনো ভ্যাটই নেই। তো এই ব্যাপারে আসলে মূল বিষয়টা কি? চিকিৎসা ক্ষেত্রে কি আসলেই ভ্যাট নেই নাকি কখনো ভ্যাট ছিল? আমাদেরকে যদি একটু বলেন। জি, আপনি একদম ঠিক বলেছেন। চিকিৎসা ক্ষেত্রে আমাদের দেশে একসময় ভ্যাট ছিল। কিন্তু পরবর্তীতে মহামান্য উচ্চ আদালতের একটি রায়ের মাধ্যমে চিকিৎসা সেবার উপরে ভ্যাট মওকুফ করা হয়। ২০০৯ সালের একটি রিট পিটিশন ছিল, রিট পিটিশন নাম্বার ১১৯০। রিট পিটিশনকারী জনাব মনজিল মোরশেদ বনাম বাংলাদেশ। এই রিট পিটিশনের মাধ্যমে মহামান্য উচ্চ আদালত চিকিৎসা সেবার উপর থেকে ভ্যাট মওকুফ করে দেন। তবে এখানেই শেষ নয়। চিকিৎসা সেবা ভ্যাটমুক্ত হলেও আমাদের দেশের বিভিন্ন ধরনের হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের উপরে ভ্যাট আইন অনুযায়ী স্পষ্টতই উচ্ছে কর কর্তনের বাধ্যবাধকতা রয়ে গেছে। তাহলে চিকিৎসা সেবার উপর কি কোনো ধরনের ভ্যাটের বাধ্যবাধকতা নেই? আমি আগেই বলেছি যে চিকিৎসা সেবার উপরে ভ্যাট নেই, মানে চিকিৎসার সেবার উপরে ভ্যাট নেই। কিন্তু হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারসমূহ যেই সার্ভিসগুলো আমাদেরকে প্রদান করে, এই হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের উপরে উচ্ছে কর কর্তনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এদের অধিকাংশই এ ব্যাপারে একটি বিভ্রান্তিতে থাকে। তারা মনে করে যে আসলে তাদের উপরে কোনো ভ্যাট নেই। আচ্ছা, উচ্ছে কর্তনের বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? উচ্ছে কর্তনের বিষয়টি আমাদের বর্তমান সময়ে একটি অন্যতম আলোচিত বিষয়। আমাদের ভ্যাট আইন এবং আয়কর আইন উভয় ক্ষেত্রেই উচ্ছে কর্তনের বিধানটি রয়েছে।
অত্যন্ত সহজভাবে বললে, যখন স্বাভাবিক পদ্ধতিতে স্বাভাবিক উপায়ে কর আহরণের বিষয়টি বাধাগ্রস্ত হয়, তখন এই উৎসে কর্তনের বিষয়টি চলে আসে। মানে অর্থের যেখানে উৎস, সেখান থেকেই করটি কর্তন করে নেওয়া হয়। এটাই হচ্ছে উৎসে কর কর্তন। সাধারণভাবে কোনো নিবন্ধিত ব্যক্তি তার পণ্য বা সেবা বিক্রয়ের সময় ক্রেতার নিকট থেকে কর সংগ্রহ করেন এবং ওই সংগ্রহীত কর সরকারি কোষাগারে জমা দেন। এটা হচ্ছে সাধারণ নিয়ম। কিন্তু উৎসে কর কর্তনের ক্ষেত্রে বিষয়টি উল্টো। তার মানে ক্রেতা যখন পণ্যটি বা সেবাটি গ্রহণ করে, তিনি বিক্রেতার নিকট থেকে করের টাকাটি কর্তন করে রাখেন এবং ক্রেতা নিজ দায়িত্বে সরকারি কোষাগারে ওই কর জমা প্রদান করেন। এটাই হচ্ছে উৎসে কর কর্তন। বর্তমানে আমাদের অর্থায়ন 2025-এর মাধ্যমে এসআরও নং 182, এটা আমাদের বর্তমান উৎসে কর কর্তন প্রজ্ঞাপন বা এসআরও, এবং এটা আমাদের উৎসে কর কর্তন বিধিমালা 2025 নামে পরিচিত। উৎসে কর কর্তনকারী সত্তা কারা? উৎসে কর কর্তনকারী সত্তা সম্পর্কে আমাদের আইনের ধারা 2 এবং দফা 21-এ সংজ্ঞা প্রদান করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো সরকারি সত্তা, এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা বা অনুরূপ আর্থিক প্রতিষ্ঠান, মাধ্যমিক বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, কোনো লিমিটেড কোম্পানি অথবা 10 কোটি টাকার অধিক টার্নওভারযুক্ত কোনো প্রতিষ্ঠান উৎসে কর্তনকারী সত্তা হবেন। তাহলে তো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো উৎস কর কর্তনকারী সত্তা। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। আমাদের দেশের অনেক হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড কোম্পানি এবং তাদের বার্ষিক টার্নওভারের পরিমাণ 10 কোটি টাকার অধিক। তো এক্ষেত্রে তারা উৎসে কর কর্তনকারী সত্তার মধ্যে পড়ে যান। জনাব তানভীর মাহমুদ, আপনি অত্যন্ত চমৎকারভাবে উৎসে কর্তনের বিষয়গুলো বোঝালেন। এটাতে আশা করি যাদের মধ্যে সামান্যতম সংশয় ছিল পরিষ্কার হয়ে যাবে। আপনি টার্নওভারের কথা বলছিলেন। আপনি কি আইনগতভাবে টার্নওভার কি এটা একটু পরিষ্কার করবেন? জি, টার্নওভার সম্পর্কে আমাদের আইনের ধারা 2 দফা 42-এ সংজ্ঞা প্রদান করা হয়েছে। সেখানে টার্নওভারকে এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যে, কোনো ব্যক্তির নির্ধারিত সময়ে করযোগ্য পণ্য সরবরাহ বা করযোগ্য সেবা সরবরাহ হতে প্রাপ্ত সর্বমোট মূল্য। করযোগ্য সরবরাহ হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ব্যতীত অন্য সকল সরবরাহই হচ্ছে করযোগ্য সরবরাহ। তাহলে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহগুলো কি কি? অব্যাহতিপ্রাপ্ত সরবরাহগুলো হচ্ছে আমাদের আইনের প্রথম তফসিলে উল্লিখিত পণ্য বা সেবাসমূহের যে তালিকা রয়েছে, সেগুলো হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবার তালিকা। এগুলোর জন্য কোনো ধরনের আইনের প্রতিপালন করার প্রয়োজন পড়ে না। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রজ্ঞাপন জারি করা হয়েছে একটি, যেটাকে আমাদের প্রচলিত ভাষায় মূল অব্যাহতি এসআরও নামে পরিচিত। সেখানেও বেশ কিছু টেবিল রয়েছে। সেই টেবিলের পণ্য বা সেবাসমূহ অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা। আচ্ছা, উৎসে কর কর্তন যদি প্রতিপালন না করা হয়, তবে এই হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারগুলো কি কি বিপদের বা সমস্যার মধ্যে পড়তে পারে? আমাদের দেশের অধিকাংশ হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের উৎসে কর কর্তনের বিষয় সম্যক জ্ঞান না থাকায় তারা প্রায় এই বিষয় নিয়ে জটিলতায় পড়েন। হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ যখন মূসক কর্তৃপক্ষের নিকট তাদের সিএ অডিট রিপোর্ট দাখিল করেন, তখন একটি ভ্যাট অডিট হয়। এই ভ্যাট অডিটের মাধ্যমে তাদের অপরিশোধিত উৎসে করের পরিমাণ নির্ধারিত হয়, যা পরবর্তীতে সুদ এবং জরিমানা সহ পরিশোধযোগ্য।